কিন্তু আমাদের যেটা দেখবা সেটা হলো এই পডকাস্টিংটা অত্যন্ত কঠিন অবস্থার মুখোমুখি হয়ে সহজ কথা সে বলতে বাধ্য হচ্ছে, কিন্তু সেই সহজ সহজ কথা একটা অনুপম শিল্প হয়ে আমাদের কাছে থেকে গেল। শুধু আবার শিল্প বললে মনে হবে বিনোদন, মানুষের মনোজগতে বিনোদন ঘটায়, মানুষের মনোজগৎকে চিত্র একদম বিচিত্র রঙে রঞ্জিত করে, তা নয়। সেই শিল্প নয়, সে তো অভিনয়। সেই ওর মধ্যে যে মেধা ছিল, যে প্রতিভা ছিল, যে পড়াশুনো ছিল, এবং সহজ কথা বলতে পারার যে সক্ষমতা ছিল, সেইটা আমরা সহজ কথার মধ্য দিয়ে পেলাম। একটা ছেলের নাম সহজ রেখেছে, দ্বিতীয় হলো সহজ কথা বলে তৈরি গেল। এই সহজ কথা থেকে আগামী প্রজন্ম শিখবার মতন, আমি তো এই বয়সে শিখছি, অনেক কথা শিখেছি ওর ওই সহজ কথার ইন্টারভিউ গুলো নিচ্ছে, ও আবার ইন্টারভিউ দিচ্ছে। যেখানে ইন্টারভিউ নেয়, যেখানে ইন্টারভিউ দেয়, প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় থাকে। আমি নিজে দেখলাম, আমি কিন্তু পড়াশোনা জগতের লোক, প্রচুর বই পড়ে আসে। ওর আর একটা জিনিসও আমাদের সঙ্গে একসঙ্গে মিলে গেল, তুমিও সে জানি, আমি লেখক, অপূর্ব ভালো গল্প লেখক, বই প্রচন্ড ভালোবাসত। বইবিহীন জীবন মানে ভাবা যেন। ওর বাবা তোকে এত অর্থাভাবের মধ্যেও বই কিনে দিতেন, বই বই ঠিক জোগাড় করে দিতেন, এই শব্দটা ব্যবহার করেছে, বই বাবা অফুরন্ত জোগাড় করে দিতেন। তো বই না ভালোবাসা দূরের কথা, বইকে এখন কি বলবো, বাতিল করে দেওয়ার সময়কাল এখন। আমরা বাঙালিরা বিশেষ করে, সব রাজ্যে এটা ঘটেনি। সেই সময়ে সে যখন বই পড়ার বিদ্যাগুলোই বলছে, আমি সাক্ষাৎকার গুলো লক্ষ্য করেছি, আমি খুব কৌতূহল নিয়ে লক্ষ্য করেছি, এখন না, আগে, চলে যাওয়ার আগে, যে ও যখন প্রশ্নগুলো করছে, যাকে প্রশ্ন করছে সেগুলো পড়াশোনা করে জেনে তবে প্রশ্ন করছে। এমনি একটা বসে গালগপ্প করার জন্য, আড্ডা মাতানোর জন্য, মাতানো আড্ডা মারা শব্দটা খুব ব্যবহার করা হয়, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু শুধু আড্ডা দেওয়ার জন্যই আড্ডা সেটা নয়। গভীর কথা সহজ করে তাদের মুখ দিয়ে, যাদেরকে ডেকে আনতো সাক্ষাৎকার দেওয়ার জন্য, তাদের মুখ থেকে ঠিক বার করে নিত, খুব সহজভাবে, একেবারে সহজভাবে, এমন করে বলছে যেন মনে হয় খুব সাদা মাঠা একজন মানুষ কথা বলছে, কিন্তু ওর ভেতর থেকে উচ্চারিত যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো তাদের মধ্য থেকে আবার উচ্চারিত হচ্ছে উত্তরগুলো। আরেকটি জিনিসও দেখেছি, এই সাক্ষাৎকারের মধ্যে ওর একটা সমন্বয় করার ক্ষমতা ছিল। সাক্ষাৎকারে দেখা যাচ্ছে খুব বড় বড়, আজকাল ইংরেজিতে সেলিব্রিটি বলে, তো সেলিব্রিটির বাংলাটা ঠিক আমার এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি, যদিও আমি খুব বাংলা প্রেমী মানুষ। সেলিব্রিটি অর্থাৎ বহুল খ্যাত মানুষ যারা, সেই সমস্ত তাদেরকে যেমন ডেকেছে আমি লক্ষ্য করেছি, সত্যি সত্যি সেই সেলিব্রিটিরা, আমি তোমার সঙ্গে মাঝে মাঝে বিলাপ করতাম বা দুঃখ প্রকাশ করি যে সেলিব্রিটিরা সব চুপ হয়ে গেছে, চুপ হয়ে রয়েছে, সেই মানুষ আজকের দিনে আর পাওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা কথা যাচ্ছে, শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে পরিষ্কার। আর পাওয়া যাচ্ছে না, কিন্তু রাহুল সেই কাজটি করে দিয়ে, আমরা কিন্তু এইসব সেলিব্রিটিদের অন্যান্য চ্যানেলে খুব দেখতে পাচ্ছি না। আর যে প্রশ্নগুলো রাহুল করে গেছে আর আমরা শুনতে পেয়েছি, উত্তরও শুনতে পেয়েছি, সেগুলো আর কোনো সোশ্যাল মিডিয়া বলে আজকাল, সমাজ মাধ্যম, তাতে পাওয়া যাচ্ছে না, চ্যানেলেও পাওয়া যাচ্ছে না। আমি বলি মীরাতুন্দি, এখানে একটা বিষয় তো আপনি জানেন, যে আপনি জানেন যে আমার চ্যানেল খুব জনপ্রিয় হয় না, কারণ অনেকেই বলে যে ধারাটা, জনপ্রিয়তার ধারাটা মানে হচ্ছে চটুল হালকা, যেগুলো মানুষকে আকর্ষণ করবে, এই ধারাতে নিজেকে মিলিয়ে দিতে হবে, তা না হলে হবে না, মানে কিছু লাভ হবে না। তো রাহুল কিন্তু সেইখানে খানিকটা সাফল্য অর্জন করেছে। গভীর কথা সহজ করে বলতে পারা শুধু সেই কারণে নয়, রাহুলের একটা জনপ্রিয়তা ছিল,
রাহুল একটা প্রতিষ্ঠা পেয়েছিল, সেই প্রতিষ্ঠা তাকে এগুলো বলবার একটা সুযোগ করে দিয়েছে। মানুষ শুনছে যে এই মানুষটা তো একজন অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, আজকে এরকম করে বলছে, মানুষ কৌতূহল নিয়ে শুনছে যে কি কথা বলছে শুনি তো। এবং এত সহজ করে বলছে, গুরুগম্ভীর মতো করে বলে না। সেও যখন কথা বলছে বসে আছে, জামা কাপড় সবকিছুর মধ্যে গুরু গাম্ভীর্য ব্যাপারটাই নেই, একেবারেই না। অথচ গভীর কথাগুলো উঠে আসছে, গুরু গাম্ভীর্য বাইরে নেই, কিন্তু ভেদ উঠে আসছে গভীর কথাগুলো, গভীর প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো প্রতিটি চিন্তাশীল মানুষকে, প্রতিটি মানুষ যারা মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশবাসীকে ভালোবাসে, দেশবাসীর অসহায়তার জন্য চিন্তিত, দেশবাসীর ক্ষতি হওয়ার জন্য চিন্তিত, তাদেরকে নাড়া দেবে। আমার যেটা ভালো লেগেছে, ও বলছে সেইভাবেই কথাগুলো, সেই দিকগুলো যেগুলোর অভাব আজকে দেখা দিয়েছে, কিন্তু সেইটার মধ্যে এমন ফুটে ওর মধ্যে একটা বেশ প্রকাশ পাচ্ছে যে আমি খুব গম্ভীর কথা একটা বললাম, খুব সিরিয়াস কথা একটা বললাম, এই ভাবটা একেবারেই নেই। এত সহজ করে উচ্চারণ করে বলে দিচ্ছে, যারা এসেছেন তারাও সহজভাবে উত্তরগুলো দিতে পারছে। আমি লক্ষ্য করেছি যাদের ইন্টারভিউ ও নিয়েছে সাক্ষাৎকার, তাদের মধ্যে সেলিব্রিটি, অতি বিখ্যাত মানুষ, অনেক বয়স হয়ে গেছে, যেমন নাম করতে পারি সঞ্জীব চট্টোপাধ্যায়, অনেক দিয়েছেন আমাদের, তার দানে আমরা পুষ্ট সাহিত্য জগৎ। সেই মানুষটিকে নিয়ে ইন্টারভিউ করেছে। সিনেমা জগতের অত্যন্ত বর্ষিয়ান মানুষ সব্যসাচী চক্রবর্তী, যেসব মানুষদেরকেও বেছেছে, যারা বর্ষিয়ান মানুষ, বয়স্ক মানুষ, তারা কিন্তু সত্যি সত্যি তাদের জগৎ, যে সমস্ত জগৎ, সাহিত্য জগৎ, অভিনয় জগৎ, তাদের নিজেদের যে জগৎ, সেই জগৎকে সমৃদ্ধ করেছে একেবারে নিষ্ঠা দ্বারা, পরিশ্রম দ্বারা, ডেডিকেশন উৎসর্গ করেছে নিজেদেরকে, সেই রকম মানুষদেরকে বেছেছে। পাশাপাশি আমি দেখলাম চমৎকার কম্বাইন করবার, সমন্বয় করার ক্ষমতাও রয়েছে। এমন অল্প বয়সী গুণী ছেলে মেয়েদের দেখেছে যাদের আমি কোনোদিন দেখিও নি, জানিও না ভালো করে, কিন্তু তাদের বয়স খুব বেশি না, দু চারজনকে জানি, আমার সঙ্গেই আলাপ হয়েছে, আমি তাতে বুঝছি বাবা একে দেখেছেন, আমার খুব আনন্দ হয়েছে যে বাহ, এ তো খুঁজে খুঁজে ঠিক বার করতে পারে, সত্যিকার মনের মানুষ, সত্যিকার সত্য খুঁজে পাওয়া মানুষ, সত্যিকার নকল নবিশিকে পরিত্যাগ করতে পারা মানুষ, সত্যিকার সহজ সরল পথে চলবার নিষ্ঠা নিয়ে চলা মানুষ, শৃঙ্খলা পরায়ণ মানুষ, ডিসিপ্লিন যাকে বলে, ইংরেজি না বললে আমাদের আবার বেশি গুরুত্ব দেওয়া হয় না, ওটা আমার খুব অপছন্দ লাগে, তাও বলতে হচ্ছে। সেই রকম মানুষদের বেছে বেছে এনেছেন, যারা কিন্তু বলতে পারো আপন ভোলা, কাজে নিষ্ঠ, অভিনয় জগতে তারা অভিনয়টাকে অত্যন্ত ভালোভাবে ধর্মের মতো করে পালন করে, যারা ধার্মিক তাদের। ওরা একটা কথা আমার মনে পড়ছে, কিছু কিছু কথা এত সুন্দর, বলছে যে শুটিং ফ্লোরটা আমার কাছে একটা পবিত্র জায়গা, কোনো অভিনেতাকে এরকম বলতে শুনিনি, আজকের দিনে তো নয়ই, রোজগারের জায়গা, অভিনয় করার নামে যে শব্দটা মুখে আসছিল বলতে পারবো না সেটা, অভিনয়টাকে অত্যন্ত লঘু করে দিতে পারে এরকম মানুষজন সব অভিনয় জগতে এখন আসেন। কিন্তু সেই মানুষদেরও দেখেছেন, আর ও নিজেও বলছে শুটিং ফ্লোরটা আমার কাছে পবিত্র জায়গা, আর অভিনয়টা আমার ধর্ম, ওর কাছে ধর্ম হলো অভিনয়। এখন ধর্ম মানুষ পালন করে যারা, আর অন্যমনস্কতাটা অধর্ম। আমি নিজে ভাবছি যে আমি নিজেকে একটু মনে করতাম গভীর কথা বলতে, লিখতে ভালোবাসি, চিন্তা করতে ভালোবাসি, অগভীর মানুষদের সঙ্গে মিশতে পারি না, কথা বলতে পারি না, ফলে আমার ওই আড্ডা টাড্ডা দেওয়াটাও খুব একটা হয় না, পারি না, বন্ধুও সেভাবে হয়নি, কারণ আমি সবসময় একটু নিজেকে সরিয়ে রাখতাম, পারতাম না মিশে, গুটিয়ে রাখতাম, মিশে যেতে পারতাম না। আমার এই রাহুল আমাকে শিখিয়ে দিয়ে গেল আমার এই বয়সে, যে সকলের সঙ্গে মেলামেশা করেও তরল হয়ে যাওয়া নয়, তরল হয়নি, সে সরল থেকেছে এবং কঠিনকে ভালোবেসে সহজ করে মানুষের কাছে তা পরিবেশন করে গেছে। অনেক উদাহরণ আছে,
যেমন যার ইন্টারভিউ নিয়েছে একজনের নাম আমি বলছি, সায়ন ঘোষ। সায়ন ঘোষের বয়স ওর থেকে ও দেখছে সকলকেই বলছে, তুমি অল্প বয়সী যারা আসছে যাদেরকে ও ডেকেছে সকলকে বলছে তুমি তো আমার থেকে ছোট। ওরই বয়স 42 কি 43, এই দুটোর মধ্যে একটু কনফিউশন আছে। ও যাদের ডেকেছে তাদেরকে প্রায় ওরই মতোই লাগছে, কিন্তু বলছে তুমি তো আমার থেকে ছোট। তো আমি একজনকে বলতে শুনলাম, আহ সে এমন ব্যক্তিত্ব আমি চিনি না, এমন ব্যক্তিত্ব নামটামও করেছে কিন্তু আমার জানা নেই। রেডিও ছেড়ে দিয়েছিল, রেডিওর কাজ ছেড়ে দিয়েছিল এবং রেডিও থেকে সাসপেন্ডেড হয়েছিল 2 বার। তো এই দুটো কথা আমাকে মানে নাড়া দিয়ে গেছে। যেই ছেলে বাবা কি সুন্দর হাসতে হাসতে বলছে, আর ওর কাছে জীবনটা ছিল, যারা মানে এত সুন্দর করে বলছে, পেছনে লাগার সাহস ছিল। আমার পেছনে মানে কার পেছনে? ক্ষমতার পেছনে। ওইটা আমার খুব, আমার কাছে মজা লাগতো। আমরা আরেকটা ক্ষমতার কাছে কোনো প্রশ্ন করি না, ঠিক? এটাই তো আমাদের আগ্রহের জায়গা। বলছে যে ওটা আমার কাছে আনন্দের ছিল। সেই ছেলে বলছে, তার নাম সায়ন ঘোষ, রেডিওতে, বিশেষ করে রেডিওতে শিল্প জগতের সঙ্গে কাজ ছিল। আরেকটা বললো ছোটবেলায় সে ভালো ছেলে, মানে অনেক বেশি সময় নিয়ে ফেলছি, ভালো ছেলে হতে চায়নি, ভালো ছেলে ছিলও না। সে খারাপ ছেলেই ছিল। নিজে নিজেই বলছে কি আমার যে কি ভালো লেগেছে আমি কি বলবো। আমরা অত্যন্ত খারাপ জীবন যাপন করছি, কিন্তু নিজেকে ভালো প্রমাণিত করার জন্যে কি না কি করতে পারি আজকে এই দুনিয়া, তাই না? আমি কি এটা ভুল বলছি? নিশ্চয়ই নয়। সেইখানে মুখোশ পরা মানুষ, মানে যাকে দেখছেন প্রত্যেকদিন সে বোঝাবার চেষ্টা করে আমি কত ভালো। আমরা জানি, মানে আমি বলছি মীরাতুন্দি, সাংবাদিকতা সূত্রে আমি তো প্রচুর মানুষের সাথে মিশেছি, এক সময় যাদের লেখা পড়ে খুব আপ্লুত হয়েছি, কাছে গিয়ে তাদের সাথে পরিচয় হবার পরে দেখেছি খুব মানুষ হিসেবে তারা খুব খারাপ মানুষ, খুব খারাপ মানুষ। তাহলে সেখানে তুমি এইভাবে বললে না, খুব খারাপ মানুষ বললে, একদম খোলাখুলি বললে। রাহুলের একটা কৃতিত্ব ছিল, ওই কথাটাই ও বলছে, কিন্তু এত এত কোটিং দিয়ে সুন্দর করে বলছে, যেটাকে ওকে নিন্দুক বলা যাবে না। মুশকিল আর কি, সেটা আমাদের জন্য মুশকিল, কিন্তু বোঝা যাচ্ছে ও সেরকম বলে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে সেই মানুষগুলো কিরকম। ছেলেরা এই দু একটা ছেলে যারা যারা সাক্ষাৎকার দিয়েছে, যাদেরকে অল্প বয়সে যাদেরকেও সাক্ষাৎকার দেওয়ার জন্য ডেকেছে, আমার খুব ভালো লেগেছে। খুব বেশি নামি টামি নয়, সবাই যে চিনবে তা নয়। ও বললো যে আমার কাছে গুরুগম্ভীর না, বলছে আমার কাছে কমিটমেন্টটাই ছিল একমাত্র কথা, আমি যেটা করবো আমার কমিটমেন্ট থাকবে। কমিটমেন্ট শব্দটাই ব্যবহার করেছে। আর অ্যাডভেঞ্চারকে খুব ভালোবাসে, নতুন নতুন আবিষ্কার। আর রেডিও ছেড়ে দেওয়ার ব্যাপারে প্রসঙ্গে বলল যে আমার ভালো ছেলে হতে কখনো ইচ্ছে করেনি। ভালো ছেলেদের দায় অনেক থাকে ভালো হওয়া, কিন্তু খারাপ ছেলেকে বাদ দিয়ে দেয় লোকে। অর্থাৎ খারাপ ছেলের অনেক স্বাধীনতা থাকে, আমি সেই স্বাধীনতা ভোগ করেছি, এইভাবে বলছে। আমার তো এখন মনে হলো যে এই রাহুল বেছে বেছে এদেরকেই ডেকে এনেছে, যারা এই কথাগুলো কেউ কখনো বলতে পারে না, কিন্তু সুন্দর করে এরা বলতে পারে। সাহিত্য জগতে, অভিনয় জগতের আরেকজন অভিনেতাকে আমার আজকালকার দিনে আর কোনো অভিনেতাকে সেরকম ভালো লাগার মতো, পরিণত বয়সের অনেকেই আছে, কিন্তু কম বয়সীদের মধ্যে আমারও খুব ভালো লাগে তাকে, আবির চ্যাটার্জি। লক্ষ্য করলাম যখন রাহুলের দেহটাকে, মরদেহ বলতে ভাল লাগে না, মরও হয়নি, অমর হয়ে থাকবে, আমার সেই অমরত্বের পথেই ও গেছে, আমরাও সেটা মানব। দেহটা যখন আনা হয়েছে আমি দেখলাম ও, আর সকলের মুখ দেখতে পাচ্ছি, কিন্তু ওর মুখে, আবির চ্যাটার্জির মুখটা একেবারে লাল হয়ে গেছে, বিশেষ করে এই জায়গাটা, নাকের এই জায়গাটাই। অর্থাৎ এখান থেকে কিন্তু খুব শোকগ্রস্ত হলে নাক দিয়ে জল পড়ে কষে, এবং মুছতে মুছতে এখানটা লাল হয়ে যায়, লাল হয়ে গেছে। চশমা খুলছে, চশমা পরছে, অন্য কোনো মুখে কোনো কথা নেই, কিছু নেই, কাউকে কোনো বাইট দেওয়া নেই। ও যে সত্যি সত্যি অত্যন্ত শোক সন্তপ্ত, সেটা বুঝতে কারোর অসুবিধা হবে না। যে চোখে দেখতে পায় না সেও যেন বুঝতে পারবে, এরকম বলে মনে হলো। এই আবির চ্যাটার্জির ইন্টারভিউ রাহুল নিয়েছিল অবশ্যই চলে যাওয়ার আগে। সেই ইন্টারভিউর সময় যখন কথা হচ্ছে দুজনের, কি কমন ওদের প্ল্যাটফর্ম,
সাহিত্য ভালোবাসে ওরা দুজনে, বিষয়গুলো অত্যন্ত গম্ভীর, গুরু গম্ভীর বিষয়, কঠিন বিষয় কিন্তু সহজ করে ওরা বুঝতে চেষ্টা করেছে। বই দেওয়া নেওয়া দুজনের মধ্যে খুব ছিল। আর কনজিউমারিজমকে, বাণিজ্য করা, শিল্প নিয়ে বাণিজ্য করার জগৎটাকে ওরা অত্যন্ত পরিহার করে চলে। আবিরও বলছে, ও বলছে, দুজনের কথার মধ্যে সমাজ উঠে এসেছে, দেশের কথা উঠে এসেছে, বিশ্বের কথা উঠে এসেছে, মত বিনিময় করছে ওরা। শিল্প কেবলমাত্র বিনোদনের জন্য হতেই পারে না। আর রাহুল, এই আবির যে কথা বললো, আমি ওর অনেকগুলো সিনেমা দেখেছি খালি ওরই অভিনয় দেখবার জন্য। আজকাল আর আমি একেবারে সিনেমা দেখি না, কিন্তু আবির যেখানে থাকে সেই সিনেমাটা, সেই অংশটুকু আমি দেখতে ভালোবাসি। আমি বেশ ওই ভক্ত কথাটাই বলা যায়, বা বলা যায় অ্যাডমায়ারার, ইংরেজিতে বললে একটু কোটিং পড়ে, অ্যাডমায়ারার। যে চরিত্রটা করে সেই চরিত্রের মধ্যে সে ঢুকে যায়, এবং সে কথাটাই বললো যে আমি বুঝতে পারি না অন্যভাবে অভিনয় করা কাকে বলে। আরেকটি শব্দ ওরা দুজনেই বললো, চারিত্রিক দৃঢ়তা, ঋজুতা। এটা খুব দরকার। এগুলো যখন দুজনে বলছে হেসে হেসে, কারোর মধ্যে ওই গুরুগাম্ভীর্যের ব্যাপার নেই, বা আমরা চারিত্রিক ভাবে আমরা দৃঢ় ইত্যাদি ইত্যাদি এই ধরনের ব্যাপার নেই। ভালোবাসে ওরা চারিত্রিক দৃঢ়তা, ঋজুতা, এগুলো বলছে। আরেকজনকে দেখলাম অমিত সাহা, আর বাড়াবো না, অমিত শাহর কথাবার্তা, অমিত শাহকে বোঝা গেল নকল নকশি কিছুই তিনি বোঝেন না, মানে কেমন তাকে দেখতে লাগছে সেটাও তিনি খেয়াল করেন না। আর আজকের দিনে কোনটা বড় বলো, আমাকে কেমন লাগছে, আমি কিরকম পোশাক পরে দাঁড়াবো, কিরকম পোশাক পরে বাইরে যাব, সেটাই আমাকে আদ্যন্ত প্রত্যেকেই এখন, খারাপ অভিনেতাদের লাগবে বলবো, প্রত্যেকেই এখন অভিনেতাটাকে পেশা নয়, অভিনেতা নেত্রী হওয়া বা অভিনয় করাটাকে জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছে। যার জন্য যেমন দেখতে, যেমন আমার গায়ের রং সেটা ঢাকতে হবে, যেমন আমার চুল সেটাকে ঢাকতে হবে, যেমন আমার পোশাক সেটাকে অনেক বেশি ঝলমলে করতে হবে। সব স্তরের মানুষ এটা নিচ্ছে। তো আমাকে আমার অমিত শাহর ইন্টারভিউ দেখতে দেখতে মনে হলো যে এই মানুষ একেবারে ব্যতিক্রমী, কেমন দেখতে লাগছে, কি কিছু। অমিতকে আমি ব্যক্তিগতভাবে, তুমিও জানো, আমিও জানি। আমার সহকর্মী ছিল এক সময়, মানে ও মেকআপ আর্টিস্ট হিসেবে একটা সংবাদ মাধ্যমে চাকরি করতো। এই অমিত সাহা এখন যে অভিনয় করছে, ওর একটা নাটকের দল আছে, খুব কষ্ট করে বেলেঘাটা অঞ্চলে ওরা একটা নাটকের দল চালায়। নির্যাতনের শিকার দলের উপরে আক্রমণ হয়েছিল, শাসক দল কিভাবে আক্রমণ করে তাদের নাটকটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল একবার, সেই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া? সেই বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করে, তোমার সঙ্গে যোগাযোগ হয়। আর দু একটা কথা বলে শেষ করব। আমাকে বলো আর কতটা সময় আছে একটু বলো। আমি শুধু শেষে একটু একটা জিনিস ব্যাখ্যা করতে বলবো মিরাতুদ্দি, রাহুলদের মতো অভিনেতা কিংবা সংস্কৃতি জগতের মানুষেরা এই যে এভাবে চলে যেতে হয়, কোথাও মনে হয় না মিরাতুদ্দি আজকে এই সময়টাতে এটাও একটা ঘটনা যে এরা এই ব্যবস্থাপনার মধ্যে বা এই সময়টার মধ্যে থাকতে পারে না, থাকাটা স্বাভাবিকও নয়, সেই জন্যই বোধহয় ওদের উপরে আক্রমণটাকে নেমে আসে। খুব সিম্বলিক চলে যাওয়াটা, কিন্তু বারবার করে ভেবে দেখুন, আমি বারবার করে এটাই মনে করছি যে আসলে এই জায়গাতে ওরা ঠিক ম্যাচ করে না, মানে ফিট হতে পারে না। সেই জন্যই বোধহয় এইভাবে বারবার, মানে অনেক ক্ষেত্রে আমি অন্য একটা উদাহরণ দিতে পারি যে বারবার এরকম হয় যে তারা থাকে না, তারা চলে যায়। এটা হবে কেন? রাহুলের ক্ষেত্রে তোমার এই প্রশ্নটার উত্তর আছে, যেটা হচ্ছে ওর বহুবিধ বিচিত্র প্রতিভার অধিকারীও, তারই একটা সঙ্গে সম্পর্ক আছে। প্রশ্নটার উত্তরটা দেওয়ার আগে শুধু এটুকু বলে দিই, রাহুলের মধ্যে যেটা ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে, রাহুল ব্যক্তি থেকে মানুষ হতে পেরেছিল। মানুষ, এটা তার খুব বড় একটা অ্যাচিভমেন্ট, অর্জন। যার জন্য মা বাবাকে সে যেভাবে দেখেছে এবং তার এই ইন্টারভিউ ইত্যাদিতে প্রোটেক্ট করেছে মা বাবাকে, সেটাও অভিনব, চমৎকার। আজকের দিনে এই বয়সের ছেলে মেয়েরা মা বাবার প্রতি এই মা বাবাকে চিনতে পারা এবং তাদেরকে চেনানো অন্যদের কাছে, সেটা সে করে গেছে। তার যেটা মানুষের কর্তব্য সেটা সে করে গেছে। এবং আরেকটা জিনিস আমাকে চমকে দিয়েছে, তোমার প্রশ্নের উত্তরটা শেষে এক্ষুনি দেব, তার আগে আমাকে চমকে দিয়েছে কিছু কিছু ইন্টারভিউতে কিছু কিছু কথাও এমন বলেছে
যেগুলোতে যেন ইঙ্গিত রয়েছে যে শিগগিরই ওকে চলে যেতে হবে। আমার ধারণা এটা এবং আমি আপনাকে বলছি মিরাতুন, 2018-তে আর্টিস্ট ফোরামের একটা ম্যাগাজিন বেরোয়, সেখানে একটা গল্প লিখেছিলেন। সে গল্পতে নাকি রাহুল এটা বলেছিলেন, নিজেকে এখন বেশ আমি মনে হচ্ছে আমি তো মানে পুজোর ঠাকুর বিসর্জন দিতে গিয়ে মারা গেছে। মারা যাবার পরে নিজের বয়ানটা দিতে, 42 বছর বয়স, চলে যাওয়ার তো সময় নয়। মানুষ সবাই ধরাধরি করে আমার দেহটা নিয়ে আসছে অন্যেরা। আমার বেশ লাগছে, নিজেকে বেশ মহারাজা মহারাজা মনে হচ্ছে, জীবনটাকে বাদ দিয়ে আমি গোটাটা। ঠিক ঠিক ধরেছো তুমি। অনেকগুলো ব্যাপার কথায় আমি এই ইঙ্গিতটা পেয়েছি, যেন মনে হচ্ছে মহামানবদের মতন ও যেন জানতো যে চলে যেতে হবে ওকে। আমি বাস্তব দিকটা একটুখানি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। হয়তো সেই রকম অলৌকিক কোনো আধ্যাত্মিক কোনো ব্যাপার তো নয়। আমার মনে হয় বাস্তবটাও জানতে পেরেছিল। ওকে যে ওর বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে সেটাও জানতে পেরেছিল বলে মাঝে মধ্যে ওর যে মানসিকতা, সেইভাবে চরিত্র, সেইভাবে ও কথাটা ওইরকম শোভন সুন্দর ভাবে প্রকাশ করে গেছে বহু জায়গায়। যেমন আমি একটা লাইন মনে করছে, বলছে একটা ইন্টারভিউ শেষটা বলছে এই ঠিক এই লাইনটাই, সময় নেই দেখা হওয়ার আর সুযোগও নেই। সেটা ছেলের চিঠি, ছেলের লেখা থেকে পাঠ করে শোনালো। সময় নেই দেখা হওয়ার আর সুযোগও নেই বলেই শেষ হচ্ছে। কিন্তু ছেলের ওই লেখাটা যখন আমার মনে ওদের দাম্পত্য জীবনে গোলমাল হচ্ছিল, বুঝতে পারছিল যে ভালোবাসা থাকলেও দাম্পত্যটা হবে না। দাম্পত্য জীবন কাটানো আর ভালোবাসাবাসি দুটো আলাদা জিনিস। ওরা পরস্পরকে ভালোবাসতো কিনা আমি বলতে পারবো না, কিন্তু রাহুল বরাবরই বলেছে সে তার স্ত্রীকে খুব, প্রেমিকা এবং স্ত্রীকে খুবই ভালোবাসতো, কখনো বিদ্বেষের কথা কিছু বলেনি। তো সেরকম সময়ে সহজ ওর ছেলে ওর বাবাকে লিখেছে, সেটা পড়লো, রাহুল পড়লো যে সময় নেই দেখা হওয়ার আর সুযোগও নেই। এমন সুন্দর করে পুরো সাক্ষাৎকারটা দেওয়ার পরে নিজে নিজে বলছেন পডকাস্টিং এর পরে এটা বলে দিল, যেন মনে হলো একটা ভবিষ্যৎবাণী করেছিল কি তখন, যার তো দেখা হওয়ার সুযোগ নেই, মানে আমাদের বলছে, আমরা যারা শুনছি তাদের বলছে আর দেখা হওয়ার সুযোগ নেই। এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে। তো আমার মনে হয়েছে হয়ও বাস্তব পরিস্থিতিটা বুঝতে পেরেছিল, জানতে পেরেছিল, তো তীক্ষ্ণ ধী ছিল খুব না, সেটা বুঝতে পেরেছিল, কিন্তু কখনো আমার উপর অত্যাচার নেমে আসছে, আমি এইভাবে অত্যাচারিত হতে পারি, এসব কথা বলার মানুষও ছিল না, ফলে বলেনি। তুমি যে প্রশ্নটার উত্তর চাইছো আমার কাছে, বললে যেটা, আমার মনে হচ্ছে কি জানো, ও ও একটা দিকের কথা আমরা এখন আলোচনাতে আনিনি, সেটা হচ্ছে একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করত, একটা রাজনৈতিক আদর্শ, মতাদর্শ ছিল। সেটা সক্রিয়ভাবে একসময় বোধহয় স্টুডেন্ট থাকাকালীন করেছিল। হ্যাঁ, বাম মতাদর্শ, বাম ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল, একদম যুক্ত ছিল। এবং পরবর্তীতে ওর মুখে আমি বলতেন, ও নিজেকে বামপন্থী বলতেন, আমি বামপন্থী ইন্টারভিউতে বলেছে যে আমি বাম আদর্শে বিশ্বাসী, এবং খোলাখুলি কথা কিছু বলেছে, কিন্তু সেগুলো এত শোভন, এত সুন্দর। রাজনীতি করতে এসো না বলি আমরা যারা, তারা সে কথা ওকে বলতে পারবো না এত সুন্দর করে। আমি একটা দেখছিলাম, কোন একটা চ্যানেলে বসে বোধহয় ইন্টারভিউ দিচ্ছে, গেস্ট অতিথি হয়ে কথা বলছে, সেখানে ও বলছে, আমি কথাটা দু তিনটে কথা খালি বলছি, গণতন্ত্র খেলায় পরিণত হয়েছে আজকে। খেলা হবে ওইটা সূত্র ধরে বলছে গণতন্ত্র এখন খেলায় পরিণত হয়েছে। আর চমৎকার ভাবে ইঙ্গিত করে গেল, পরিষ্কার বলল, মানুষ খেতে না পাক মন্দির তৈরি হবে। অবস্থান কিছুমাত্র গোপন করেনি। এই যে কথাটা বলেছে, এটা তো কোনো পন্থী, কোন রাজনৈতিক মতাদর্শ এরকম কথা না, এটা তো মানুষ হয়ে মনুষ্যত্বের কথা, মানবিকতার কথা, একেবারে সে মানুষ হয়ে মানুষের কথা বলছে। কিন্তু ঘটনাচক্রে এটা একটা বিশেষ মতাদর্শের, রাজনৈতিক মতাদর্শের বিরোধী কথা, সে কথা বলতে কিন্তু সে এতটুকু দ্বিধা সংকোচ তো দূরের কথা, ভয়। প্রশ্নটা করছিলে, ওই প্রশ্নের উত্তর আমি এখানে এসে ঠেকে যাচ্ছি।
হয়তো শিল্প জগতে বা অভিনয় জগতে বা লেখালেখির জগতে বহু জগতের সঙ্গে যুক্ত ছিল, সেইখান থেকে শত্রুতাটা এসেছে ওইরকম নয়। আসল শত্রুতাটা হলো ও রাজনৈতিক গভীর মতাদর্শে গভীর বিশ্বাস, অত্যন্ত সহজভাবে বিশ্বাস করত, সহজভাবে প্রকাশ করেছে। কঠিন জটিল কুটিল হৃদয়ের মানুষরা ওকে সহ্য করতে পারেনি। পশ্চাতে কারা আছে অনুমান করা যায়, আমি অন্তত অনুমান করতে পারছি। তারাই চক্রান্ত করে ওকে সরিয়ে দিয়েছে, এবং সেটা ওর যে সাংঘাতিক মেধা ইত্যাদি আমাদের পথের কাঁটা হচ্ছে সেই কারণে, পডকাস্ট ইত্যাদি, সেটা নয়। আমার মনে হচ্ছে সহজ কথাটা অনেকেরই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সহজ কথার মতন পডকাস্ট মানুষের মনে অন্য ধরনের ধ্যান ধারণা এনে দিতে পারে। ক্ষমতাধারী যারা ক্ষমতা নিয়ে খেলা করছে তারা কিন্তু ভীত হয়েছিল, এবং যারা ওই ক্ষমতাধারীর কাছ থেকে ক্ষমতা পেয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশাল ক্ষমতাধারী হয়ে গিয়েছিল, ফিল্ম ইন্ডাস্ট্রি যখন ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তারা ঠিক জায়গায় বিপুল জোয়ারে ভাসছে, তাদের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল হয়তো ওর এই রাজনৈতিক মতাদর্শ। তারা কিন্তু ওর গভীর মনস্কতা ও চিন্তা ভাবনার যে গভীরতা, সহজ কথা বলার প্রবণতা, এগুলো দেখবার মতো মানসিকতা ওদের নেই এবং অ্যাপ্রিসিয়েট করা, এমনকি তার সমর্থক যারা কাজ পাচ্ছে তাদের আন্ডারে অভিনয় করার সুযোগটা পাচ্ছে তাদেরও নেই। তারা সেই জন্যেই, এই কারণে ঠিক ওকে হিংসা করে কাজটা করেনি আমার মনে হয়। ও যেটা করছিল সহজ কথা তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল।